জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আমাদের চারপাশে আনন্দ মুখরিত হোক, আমাদের চারপাশে বয়ে যাক সুখের ধারা, এই কামনা আমাদের প্রত্যেকের। রবি ঠাকুরের গান যখন আমরা শুনি আমাদের মন আনন্দে ভরে ওঠে। রবি ঠাকুরের গান শুধু আমাদের মনকে কিংবা চিত্তকেই প্রশান্তি দান করে তা নয়, রবি ঠাকুরের গান আমাদেরকে দেখতে শেখায়, ভাবতে শেখায়। গানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ আমাদের চারপাশকে আরও ভালো করে বুঝতে শেখায়। আমাদের চারপাশে কি চলছে, বিগত দিনে কি হয়েছিল, আগামীতে কি হতে চলেছে, এর একটা আভাস বোধহয় আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধসমূহ থেকে খুব সহজেই পেয়ে যাই। কেমন ছিল রবীন্দ্রনাথের সেই প্রবন্ধ লেখালেখির দিনগুলি? কোন বিষয় নিয়ে উনি খুব বেশি ভাবতেন, কিংবা কীভাবেই সেই ভাবনার অবতারণা উনি ঘটিয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা চর্চায় আলোচনা করব। তার পাশাপাশি আমরা শুনব রবি ঠাকুরের বেশ কিছু গান। আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে চর্চায় উপস্থিত আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মলয় দেব। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আলোচনার পাশাপাশি যার কণ্ঠে আমরা রবি ঠাকুরের বেশ কিছু গান শুনব, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের অত্যন্ত স্বনামধন্য শিল্পী শ্রী তনুময় বিশ্বাস। নমস্কার। তনুময়দা, তোমাকেও স্বাগত। নমস্কার, ধন্যবাদ। স্যার, প্রথমেই আসি রবীন্দ্রনাথের প্রবন্ধ বিষয়টা তো অনেকটা বড়। যদি প্রথম থেকে শুরু করা যায় যে রবীন্দ্রনাথ ঠিক কি আলোচনা করতে চাইছিলেন, কি তুলে ধরতে চাইছিলেন ওনার প্রবন্ধগুলির মাধ্যমে, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। আমরা দেখি যে রবীন্দ্রনাথ মানব প্রতিভার এক সত্যিকার অর্থে বিস্ময়। আমাদের জাগতিক জীবনে রবীন্দ্রনাথের মতো দ্বিতীয় কোনো ব্যক্তির এখনও জন্ম হয়নি। তিনি সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলার নানা অঙ্গনকে নিজস্ব প্রতিভায় বিকশিত করেছেন, আমাদেরকে আজও ঋদ্ধ করে যাচ্ছেন। আমরা দেখব যে বাংলা প্রবন্ধ চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথ এক অনন্য স্থানের দাবিদার। রবীন্দ্রনাথের আগে মূলত 19 শতকে পাশ্চাত্য চিন্তা চেতনাকে অবলম্বন করে যুক্তিবাদী কিছু পণ্ডিত এবং বাংলার বিশিষ্ট মনীষীরা প্রবন্ধ রচনায় ব্রতী হয়েছিলেন। এদের মধ্যে রাজা রামমোহন রায়ের নাম অবশ্যই বলতে হয়। রাজা রামমোহন রায়ের ব্যক্তি প্রতিভার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। রাজা রামমোহন রায় ব্যক্তিত্ববান একজন মানুষ, আত্মপ্রত্যয়ী একজন মানুষ, কিন্তু তিনি কি করলেন? তিনি সেই সময়ের
সামাজিক সংস্কার আন্দোলন এবং ভারতীয় জাতীয় চৈতন্যকে উদ্বোধিত করার জন্য ভারতীয় শাস্ত্রীয় বিভিন্ন প্রসঙ্গকে তার যুক্তি এবং সেই মানে অন্যের মতকে খণ্ডন করার জন্য ভারতীয় শাস্ত্রকে প্রয়োগ করলেন তার লেখালেখির মধ্যে। ফলে আমরা দেখব যে তার প্রবন্ধে ঠিক আত্মনিষ্ঠ ভাব বা আত্মানুভূতির প্রকাশ লক্ষ্য করা গেল না। আচ্ছা, কারণ সেটা সময়ের দাবি ছিল, সমাজের দাবি ছিল, সমাজ চেয়েছিল। কারণ সমাজ যদি শাস্ত্রের বিধানকে, শাস্ত্রের উদ্ধৃতিগুলোকে তিনি মানে প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা না করেন, তাহলে সমাজ সেটাকে গ্রহণ করবে না। সতীদাহ প্রথার মতো একটি প্রথাকে বন্ধ করতে হলে তাকে, এবং সমাজের প্রতিপক্ষ শক্তিকে পরাস্ত করতে হলে পরমত খণ্ডন করতে হবে, সেজন্য তাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। এরপরে আমরা দেখব অক্ষয় কুমার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার, এই উভয়ের ভাষাগত দিক থেকে, প্রবন্ধের ভাষাগত দিক থেকে রাজা রামমোহন রায়ের পর এদের বিস্তর ব্যবধান। হ্যাঁ, প্রবন্ধের ভাষায় লালিত্য এসছে এবং তারা বলিষ্ঠ একটি বাংলা গদ্য ভাষাকে প্রয়োগ করতে সক্ষম হয়েছেন, আমাদেরকে সেটা উপহার দিয়েছেন। কিন্তু তাদের ক্ষেত্রেও এর অন্যথা ঘটল না, কারণ ওই একই ব্যাপার। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি বাল্যবিবাহ এবং বিধবা বিবাহ প্রবর্তন করতে হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিনের পর দিন পুঁথি ঘাঁটতে হয়েছে। পাণ্ডুলিপি পড়ে পড়ে তিনি কোথায় বিধবা বিবাহের সমর্থনে কোনো শ্লোক খুঁজে পাচ্ছেন কিনা সেগুলো খুঁজে খুঁজে বের করে প্রতিপক্ষের বিরুদ্ধে এগুলোকে প্রয়োগ করছেন। এরপর আমরা যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের দিকে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দিকে আসব, তখন দেখব তিনি যখন প্রবন্ধ রচনা করছেন, তিনি একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী ব্যক্তি ছিলেন। তার এই প্রবন্ধে আমরা প্রথম এই আত্মসচেতনতার কথা পাচ্ছি। 19 শতকের প্রথম পর্বে দেবেন্দ্রনাথ ঠাকুর যখন আত্মসচেতনতার কথা বললেন, তারই উত্তরাধিকার সূত্রে আমরা দেখব রবীন্দ্রনাথের মধ্যে সেই আত্মসচেতনতার কথা আসছে প্রবন্ধে। এটা বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমরা বলবো যে রবীন্দ্রনাথ কি করলেন? রবীন্দ্রনাথ শুধুমাত্র যুক্তি এবং তত্ত্বের সমাহারে পরমত খণ্ডনের দিকেই গেলেন না, তিনি তার নিজস্ব অনুভূতিকে, অর্থাৎ আত্মপ্রত্যয়কে, আত্মানুভূতিকে তিনি প্রবন্ধের মধ্যে সঞ্চারিত করে দিলেন, যা বাংলা সাহিত্যে এক অপূরণীয় সম্পদ। বাংলা সাহিত্যের মানে দ্বিতীয় কোনো প্রাবন্ধিক এরকমটা করে যেতে পারেননি, করে যেতে। এখানে একটা জিনিস যে উপলব্ধির যে বিষয়টা স্যার আপনি বলছিলেন, যে উনি শুধু আত্মোপলব্ধিই করেননি, উনি কিন্তু ব্রহ্মকেও উপলব্ধি করেছিলেন এবং আমাদেরকে করতে শিখিয়েছিলেন। এখানেই বোধহয় আমাদের প্রথম গানটা ছিল, প্রথম লাইনটাই ছিল ঠিক অনেক, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। হ্যাঁ, কি সুন্দর করে এই ব্রহ্ম সঙ্গীত। কারণ আমরা এর আগেই বলেছি যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ছিলেন, ফলে রবীন্দ্রনাথ তার শৈশব জীবন থেকেই এই ব্রাহ্ম ধর্ম এবং ব্রাহ্ম ধর্মের আচরিত বিভিন্ন রীতিনীতিগুলোকে দেখেছেন। তিনি কতটা গ্রহণ করেছেন বা করেননি সে প্রশ্নটা আলাদা, কিন্তু তিনি তো দেখেছেন শৈশব থেকে। তার এই যে হয়ে ওঠার পদ্ধতির মধ্য দিয়ে পিতৃদেবের প্রভাব তার জীবনে গুরুত্বপূর্ণ ছিল। জীবন স্মৃতিতে তিনি বারবার পিতৃদেবের কথা বলেছেন এবং কিভাবে পিতৃদেবের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন জীবনে চলার পথে, সেই কথাগুলো বলছেন। পিতৃদেব ব্রাহ্ম ধর্ম এবং ব্রাহ্ম ধর্মের তাত্ত্বিক ব্যাখ্যার দিকেও গিয়েছেন, তার বিভিন্ন রকমের লেখাপত্রে আমরা সেগুলো পাই। তো আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর 19 শতকীয় যে প্রেক্ষাপটে বাংলা প্রবন্ধ চর্চা বা সাহিত্যের অঙ্গনে এলেন, প্রথম পর্বে তিনি কি করছেন? তিনি যে ধর্মবোধ নিয়ে বড় হয়েছেন, তিনি যেভাবে হয়ে উঠেছেন, তার এই হয়ে ওঠার মধ্য দিয়ে 19 শতকে একদিকে আমরা দেখব পাশ্চাত্য যে ধর্ম, দর্শন, বিজ্ঞান, এগুলো আমাদের দেশে এসেছে। কলকাতা কেন্দ্রিক একটা নবজাগরণ তৈরি হয়েছে। নবজাগরণের সমস্ত শক্তিকে অর্থাৎ রাজহাঁসের মতো করে রবীন্দ্রনাথ কিন্তু আত্মসাৎ করেছেন। এটা রবীন্দ্রনাথের প্রতিভার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যা ভালো কিছু আছে, যেখানে যা ভালো পেয়েছেন সব কিছুকে তিনি নিয়েছেন। হ্যাঁ, তো এটা প্রাচ্যের হতে পারে, পাশ্চাত্যের হতে পারে। উনি সবসময় উদার ছিলেন জ্ঞানের বিষয়ে, এত মুক্ত, এত উদারতা। এই যে জগৎ জুড়ে যে ব্রহ্ম সঙ্গীতেই যে কথাটা বলা হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের এই যে উদারতা এবং একটা প্রশান্তিবোধ তার মধ্যে ছিল। তিনি কি করেছেন? আমরা দেখব 19 শতকে একদিকে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে, ব্রাহ্ম ধর্মও রয়েছে, তার পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের নানা রকমের ধর্মীয় তর্ক যুক্তি
এগুলো রয়েছে। আর এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ধর্ম আন্দোলন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি করলেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ যে ধর্মকে অবলম্বন করলেন সেই ধর্মটা হচ্ছে মানব ধর্ম। মানব ধর্ম। আমরা স্যার আসবো এই বিষয়টাতে, কিন্তু যখনই এই সময়ের কথা ওঠে তখন আমরা জানি যে ভারতবর্ষ একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। এই জায়গায় কিন্তু আমরা দেখি রবীন্দ্রনাথকে যে উনি স্বদেশ নিয়ে উনি বেশ কিছু লেখালেখি করছেন, উনি বেশ চিন্তিত, ওনার যে ভাব সেটা প্রকাশিত হচ্ছে, এবং বেশ কিছু জায়গায় উনি এই মতামত প্রকাশও করেছিলেন নিজে, যে দেশকে কীভাবে স্বাধীন করা যায়, দেশের স্বাধীনতার জন্য কাজ করছিলেন। তো এই প্রসঙ্গেই স্বদেশপ্রীতি নিয়ে আমরা একটা গান শুনে নেব তনুময়দার কাছ থেকে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবে হবে। পাষাণ সমান আছে পরে প্রাণ পেশে উঠবে ওরে, পাষাণ সমান আছে পরে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবে হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে, ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবে হবে। বাহ, কি প্রত্যয়ের কথা বলছে এই গান। একদমই তাই। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রায় সময় বলে থাকি যে মোটিভেশন প্রয়োজন, এখানটায় ছুটে যাচ্ছি ওখানটায় ছুটে যাচ্ছি মোটিভেশনের জন্য, কিন্তু আজকে থেকে কত বছর আগে রবি ঠাকুর। নিশ্চয়ই। হ্যাঁ, আসলে আমি স্যারের কথা শুনছিলাম বসে বসে। রবি ঠাকুরের গানের আলোচনা বা কোনো একটা গানের ভিতরে যে কি মাহাত্ম্য আছে, এটা যখন আমি আমার স্যারের কাছ থেকে যখন গান শেখা শুরু করি তখন আমাকে ওই বিষয়টা স্যার প্রত্যেককেই বোঝানোর চেষ্টা করতেন। আর যত দিন দিন রবি ঠাকুরের গান গাইছি, গানটার যে বিষয়টা কি কি কেন সৃষ্টি, এটা সত্যি ভাবার বিষয় যে উনি আজকের দিন থেকে কত আগেই ওনার সেই ভাবনা উনি গানের আকারে কবিতার আকারে রচনা করে গেছেন, এবং আমাদের এক্ষণের দিনে সেগুলো মানে আমরা দেখছি তার সাথে মিলিয়ে চলতে হচ্ছে, একেবারে প্রাসঙ্গিক, একদমই প্রাসঙ্গিক। মানে এই যে স্বদেশ প্রকৃতির যে গানটা, আমি যদি এটা আমার ব্যক্তিগত জীবনে যদি ভাবি যে একটা কোনো কিছুতে হার মানার দরকার নেই, আমি ভরসা রাখি একদিন না একদিন তা হবেই।
ভাবতে অবাক লাগে যে একজন ব্যক্তি তার রচনায় প্রত্যেকটা মানুষের জীবনকে জুড়ে রেখেছেন, আমার মনে হয় তা। আসলে দেখো, রবীন্দ্রনাথের কবিতা বলো, গান বলো, নাটক বলো, প্রবন্ধ বলো, চিত্রকলা, হ্যাঁ, সব কিছুর মধ্যে একটা আত্মিক যুগসূত্র রয়েছে। রবীন্দ্রনাথ নাটকে যা বলতে চাইছেন সেই কথাগুলোকে কোনো না কোনোভাবে প্রবন্ধে তুলে আনার চেষ্টা করছেন, সঙ্গীতে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেগুলোকে প্রবন্ধে নিয়ে আসার চেষ্টা করেন, উপন্যাস ছোট গল্পে যা বলার চেষ্টা করেছেন সেটাকে প্রবন্ধে নিয়ে আসার চেষ্টা করেছেন, কবিতায়ও ঠিক যা বলার চেষ্টা করেছেন প্রবন্ধে নিয়ে আসার চেষ্টা, অর্থাৎ প্রত্যেকটা রবীন্দ্রনাথকে বুঝতে হলে, রবীন্দ্রনাথকে জানতে হলে, রবীন্দ্রনাথকে মানে তার সৃষ্টিকর্মকে সার্বিকভাবে আমাদের বিচার করতে হবে। আমি এর আগে যে কথাটা বলেছিলাম ধর্মবোধের কথা, আসলে দেখো রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তি যিনি বিশেষ কোনো কিছুকে নিজে বিচার বিশ্লেষণ না করে নিজের উপলব্ধি থেকে নিজেকে যদি সত্যিকার অর্থে মনে করেন যে এটা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য মঙ্গলকর, তাহলেই তিনি সেটাকে নিয়ে ভেবেছেন, চিন্তা করেছেন। ধর্মবোধের ক্ষেত্রে আমরা দেখব তিনি ব্রহ্মোপনিষদ, তারপর ব্রাহ্ম মন্ত্র, উপনিষদ ব্রহ্ম, তারপর মানুষের ধর্ম ইত্যাদি যে সমস্ত গ্রন্থ লিখলেন, সেই গ্রন্থগুলোতে ভারতীয় প্রাচীন ঔপনিষদিক ব্রহ্ম ভাবনাকেই জীবনের ধর্ম বলে মানেননি। আবার ইউরোপ মহাদেশে যেরকম করে রাষ্ট্রের প্রয়োজনে ধর্ম আসছে, সেই রাষ্ট্রের প্রয়োজনের ধর্মটাকেও তিনি কিন্তু মানুষের জীবনের সার্বিক কল্যাণের জন্য যে ধর্ম নয় সে কথা নিজের অন্তর থেকে বুঝতে পেরেছিলেন। তাই তিনি প্রাচীন ভারতীয় যে সনাতন ধর্মবোধ, সেই সনাতন ধর্মবোধের মধ্যে যে ঔদার্য, যে বিশ্ববোধ রয়েছে, সেই বিশ্ববোধ, সেই ঔদার্যকে তিনি গ্রহণ করতে বলছেন এবং সেটাকেই বলছেন যে ধর্ম এমন একটা জিনিস হবে যে যা সমগ্র মানুষ গ্রহণ করবে। ধর্ম ধাতু থেকে সম্পন্ন হচ্ছে। এই ধর্ম শব্দর অর্থ হচ্ছে ধারণ করা। কাকে ধারণ করবে? আমাদেরকে ধারণ করবে, এই জগৎ সংসারকে ধারণ করবে। রবীন্দ্রনাথ এই ধর্মের মধ্য দিয়ে জগৎ সংসারের ধারণের কথা, মঙ্গলের কথা বলার চেষ্টা, স্বদেশ পর্যায়ের গানগুলোর মধ্যে আমরা দেখব, মানে যেমন গানগুলোর মধ্যে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, স্বদেশ সমাজ রাষ্ট্র নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রবন্ধগুলো লিখেছেন, সেই প্রবন্ধগুলোর মধ্যে একই কথা, একই প্রত্যয়ের কথা পাবো। কারণ রবীন্দ্রনাথ, আমাদের মনে রাখতে হবে, ঔপনিবেশিক ভারতবর্ষে বড় হয়েছেন। ঔপনিবেশিক ভারতবর্ষই তার চারণভূমি, তার মননভূমি, তার চিন্তার সামগ্রিক বিকাশ ওই সময়ই ঘটেছে। উপনিবেশিক ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার অসারতাকে তিনি উপলব্ধি করেছেন এবং উপনিবেশিক ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে শুধুমাত্র কেরানি তৈরি করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে সার্বিক জাতির বিকাশ সম্ভব নয়। শুধুমাত্র 2-4টি মানুষকে, শিক্ষিত মানুষকে, সেই সময়কার শিক্ষিত মানুষকে, মানুষের চোখে উপনিবেশিক ভারতবর্ষের স্বদেশ কল্যাণের কথা উপনিবেশিক রাষ্ট্রপ্রধানরা বা প্রশাসকরা বলার চেষ্টা করালে বা দেখানোর চেষ্টা করলেও রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে অসারতা রয়েছে, শূন্যতা রয়েছে। তাই আমরা দেখি রবীন্দ্রনাথের পাশাপাশি স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা এবং অন্যান্য সেই সময়কার যারা রাষ্ট্র চিন্তাবিদ ব্যক্তিত্বরা ছিলেন, এরা যে কথাগুলো বলছেন জাতীয় শিক্ষার কথা, জাতিকে সামগ্রিক শিক্ষা দিতে হবে। চালুনি দিয়ে যদি জল আনি তাহলে সেই জল সঠিকভাবে আমাদের কাজে, মানে আমরা জলটা নিয়েই আসতে পারবো না। শিক্ষাকে তিনি 4 দেয়ালের মধ্যে কিন্তু আবদ্ধ রাখতে চাননি। তিনি বলছেন যে সেই সময়কার শিক্ষকদের কথা বলতে গিয়ে বলছেন, শিক্ষকরা এখন একরকমের যন্ত্রে পরিণত হয়ে গেছে, তারা দোকানদার হয়ে গেছে, ব্যবসার, দোকানদার যেমন করে বস্তু নিয়ে যায়, ব্যবসা করে, খদ্দেরের সন্ধান করে, শিক্ষকরা সেই সময় কি করছেন? তারা ছাত্রের সন্ধানে যাচ্ছেন। তাহলে শুধু ছাত্রের সন্ধানে, ছাত্রের অন্বেষণ করলে হবে না। রবীন্দ্রনাথ বলছেন যাজ্ঞবল্ক্যের মতো ঋষি তুল্য হতে হবে শিক্ষককে। তিনি জীবনের প্রয়োজনে ঋষিদেরকে খাদ্য আহরণ করতে হয়, সেজন্য তাকে কি করতে হবে? তাকে কিছুটা তোমার সাম্মানিক দক্ষিণা গ্রহণ করতে হবে, কিন্তু সেটাকে যেন ব্যবসায় পরিণত করা না হয়। তাই সার্বিকভাবে 4 দেয়ালের মধ্যে শিক্ষাকে না রাখার জন্য তিনি প্রাচীন ভারতীয় তপবন কেন্দ্রিক যে শিক্ষার কথা বললেন, সেই শিক্ষাতেও আমরা দেখব তিনি তপবনের শিক্ষাকে হুবহু অনুকরণ করতে বলেননি, তিনি বলেছেন যুগোপযোগী করে তুলতে। অর্থাৎ তপবন শিক্ষার আদর্শকে গ্রহণ করো, আদর্শকে গ্রহণ করে সময় উপযোগী শিক্ষাকে কিভাবে আমাদের দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কল্যাণ করবে, সেই শিক্ষার প্রয়োগ যদি আমরা করতে পারি, জাতিকে যদি শিক্ষিত করে তুলতে পারি। বিবেকানন্দের কথা মনে করে দেখবেন যে জাতিকে শিক্ষিত করার কথা বিবেকানন্দও বলছেন। আমাদের মূল অন্তরায় হচ্ছে উপনিবেশিক শক্তি আমাদের উপর শোষণ করতে পারছে, শাসন করতে পারছে, কারণ আমাদের দেশের একটা বড় অংশের মানুষ ছিল সেই সময় প্রচলিত শিক্ষার থেকে দূরে। কারণ আমাদের দেশের যে প্রচলিত শিক্ষা কাঠামো ছিল, টোল, পাঠশালা ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে তো উপনিবেশিক শক্তি এসে প্রথম বরখাস্ত করে দিল, বললো যে ইংরেজি ছাড়া অন্য কিছু হবে না। একটা ব্রিটেনের মতো ছোট্ট একটা দেশ, সেই দেশ এসে কী করছে?
আমাদেরকে তার ভাষার শক্তি দিয়ে শোষণ এবং শাসন কায়েম করতে চেয়েছে। তো রবীন্দ্রনাথ এই বিষয়টা বুঝতে পেরেছিলেন, তাই বলেছেন তপোবন কেন্দ্রিক একটা মুক্ত আশ্রমিক শিক্ষা ব্যবস্থার প্রয়োগ করতে হবে, যার মধ্য দিয়ে মানুষ প্রকৃতভাবে শিক্ষিত হলে পরে রাষ্ট্রের কথা, দেশের শোষণ পীড়ন বঞ্চনার কথা বলতে শিখবে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আবার স্বদেশ চেতনার দিক থেকে আমরা দেখব তার সমাজ, কর্তার ইচ্ছায় কর্ম, তারপর সভ্যতার সংকট, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন, হ্যাঁ, প্রবন্ধ গ্রন্থ পুস্তিকা ইত্যাদি লিখেছেন, আত্মশক্তি, এগুলো যে লিখেছেন, সেগুলোতে তিনি কি করছেন, সেগুলোতে আমাদের দেশের মূল সমস্যাগুলো কোথায় রয়েছে এবং ঔপনিবেশিক শক্তি কিভাবে আমাদেরকে শোষণ করছে, তার থেকে আমাদের পরিত্রাণ কি, তার পাশাপাশি এরও আগে তাদের পরিবারের মধ্যেও কিন্তু একটা স্বাদেশিক অনুপ্রেরণা ছিল। হিন্দু মেলার উৎসব এবং সেই মেলাতে ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গীত পরিবেশন করা, রবীন্দ্রনাথের সেখানে যুক্ত হওয়া এবং সেখানে কি করা হচ্ছে দেশীয় শিল্পদ্রব্যের প্রদর্শনী, দেশীয় বস্তু সামগ্রীর প্রদর্শনী। আজকের যে সরস মেলা হচ্ছে, আজকের যে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় উদ্যোগে, সরকারি উদ্যোগে যে মেলাগুলো হচ্ছে, সেগুলো, হ্যাঁ, গ্রামীণ মেলাগুলো হচ্ছে, সেগুলো দেখো, সেই সময়কার মেলাগুলোকে কিন্তু আমরা নতুন নাম দিয়ে নতুনভাবে উপস্থাপন করছি এবং সেগুলোর মধ্যে দিয়ে জাতীয় একটা ভাবনা, ভারতবর্ষের যে জাতীয়তার ভাবনা, সেই ভাবনাটাকে নিয়ে আসার চেষ্টা করেছেন। আবার গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি নানা সময়ে রবীন্দ্রনাথের যোগাযোগ হয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে হয়েছে, চিত্তরঞ্জন দাসের সঙ্গে হয়েছে, কিন্তু সকলের সব মতকে কিন্তু রবীন্দ্রনাথ এক বাক্যে স্বীকার করে নেননি। তিনি যেটাকে মনে করেছেন দেশের জন্য, রাষ্ট্রের জন্য উপযোগী, সেটাকে গ্রহণ করেছেন। আবার আমরা দেখব বঙ্গভঙ্গের সময় তিনি রাখিবন্ধন উৎসবের প্রবর্তন করছেন এবং সেই সময় একটি উপন্যাসও লিখছেন, ঘরে বাইরে। এই ঘরে বাইরে উপন্যাসের মধ্যে সন্দীপ, বিমলা, নিখিলেশের সম্পর্ক এবং তাদের সম্পর্কের মধ্য দিয়ে আমাদের জাতিকে কি বোঝাতে চাইলেন, যে শ্রেয়টা কোন জায়গাতে, শ্রেয় ছাড়া শুধু প্রেয় দিয়ে আমরা অভিষ্ট সিদ্ধির দিকে যেতে পারবো না। তাহলে আমাদের মঙ্গলের কথা ভাবতে হবে, রাষ্ট্রিক প্রয়োজনে মঙ্গলের কথা ভাবতে হবে, শুধুমাত্র হুজুগে চললে হবে না। হ্যাঁ, সন্দীপের মতো হুজুগে চললে আমাদের হবে না, আত্মত্যাগী হতে হবে, সংযমী হতে হবে এবং স্বদেশ রাষ্ট্রের কথা ভাবতে হবে। শুধু এই নয়, পঞ্চায়েত রাজের কথা ভেবেছেন, যেন আমরা যে আজকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলছি, সেটা রবীন্দ্রনাথ বহু আগেই বলে ফেলেছিলেন। পঞ্চায়েত সমবায় বলে একটি বই আছে, আমরা ওই বিদেশের পরিপ্রেক্ষিতে যেগুলো সেই প্রবন্ধগুলোতে একটু পরে আসছি, কিন্তু আপনি একটু আগে কথা প্রসঙ্গে সভ্যতার সংকটের কথা বলছিলেন। আমার মনে পড়ে গেল যে লোকটি এত বছর আগে যেটা দেখতে পেরেছিলেন, আমরা এখন সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রত্যেকের, আমরা যারা এই উপমহাদেশে রয়েছি, আমরা প্রত্যেকে অনুভব করছি একটা ত্রাহি ত্রাহি রব গরমের কারণে, হিট ওয়েভ বলে চিৎকার চেঁচামেচি করছি। কিন্তু এই লোকটি আজকে থেকে কত বছর আগে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, শেখানোর চেষ্টা করেছিলেন যে প্রকৃতির উপাসনা করো, একে ধ্বংস করো না, একে লালন করতে শেখো, একে লালসার শিকার করো না। এই যে বার্তাটা উনি দেওয়ার চেষ্টা করেছিলেন, যে প্রকৃতিকে ভালোবাসার যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে তনুময়দা যদি কিছু শোনাও, একটা প্রকৃতি প্রেমকে নিয়ে, প্রকৃতিকে একটু অন্যভাবে দেখার ওনার যে একটা অভিপ্রায় ছিল, সেই অভিপ্রায়টা যদি একটু প্রকাশ পায়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নারীতে মোর
রক্ত ধারায় লেগেছে তার বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। রবীন্দ্রনাথ প্রকৃতির কবি, রবীন্দ্রনাথ ভাবগণ প্রেমের কবি। গোটা রবীন্দ্র সাহিত্যের যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে মূলত তিনটি প্রধান সুর পাব। একটা সুর হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর, বিবিধের মাঝে মিলনের বার্তা রবীন্দ্রনাথ দেবার চেষ্টা করেছেন। আরেকটি সুর হচ্ছে সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ তাই এত মধুর। সীমা এবং অসীমের কথা বলছেন। আর তৃতীয় যে বিষয়টি প্রধান হয়ে উঠেছে সেটি হচ্ছে মর্ত্যপ্রীতি, মর্ত্যপ্রেম, অর্থাৎ মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে লক্ষ কোটি প্রাণী মাঝে যেন স্থান পাই। এখানেও এই আকাশ ভরা সূর্য তারার কথাই তুমি বলছো। রবীন্দ্রনাথ আসলে এই প্রকৃতিকে পূজা করতে চেয়েছেন, কারণ তিনি জানতেন প্রকৃতি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। প্রকৃতিকে বাদ দিয়ে মানুষের পক্ষে এক মুহূর্ত কি, এই গোটা পৃথিবীর কোনো জীবের পক্ষেই এক মুহূর্ত বাঁচা সম্ভব নয়। তাই তিনি প্রকৃতির সংরক্ষণের কথা যেমন ভেবেছেন, প্রকৃতিকে নিয়ে প্রকৃতির শান্ত স্নিগ্ধ কুলে প্রকৃতি থেকে যাতে আমরা শিক্ষা আহরণ করে জীবনকে প্রকৃতিমুখীন করতে পারি, প্রকৃতিকে যাতে সংরক্ষণ করতে পারি, সেই ব্যাপারটা বলার চেষ্টা করেছেন। আমরা ছিন্নপত্রা বলি। রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে গেলেন জমিদারির কাজ পরিদর্শন করতে, সেই সময়ে তিনি ছোট গল্প লিখতে শুরু করলেন এবং সেই সময় তার অসাধারণ পত্রাকারে যে প্রবন্ধ, সেই প্রবন্ধগুলোর নামই আসলে ছিন্নপত্রা বলি। সেই প্রবন্ধগুলোর মধ্য থেকে আমরা সেই সময়কার সাহিত্য কি কারণে কিভাবে রচিত হচ্ছে ছোট গল্পগুলোর উৎস সন্ধান করতে পারি। পোস্টমাস্টার গল্পের কথা বলো, শাস্তি গল্পের কথা বলো, শুভা গল্পের কথা বলো, একরাত্রি গল্পের কথা বলো, প্রত্যেকটা গল্পে মানব চরিত্রকে নিয়ন্ত্রণ করেছে প্রকৃতি। রবীন্দ্রনাথ সাহিত্যের ক্ষেত্রে মানব চরিত্র এবং মানে মানব হৃদয়ের কথাকে গুরুত্ব দিয়েছিলেন, কারণ আমরা এই সামগ্রিক বাইরের জগৎ থেকে যা কিছুকে গ্রহণ করছি হৃদয়ে গ্রহণ করছি, তারপর আমি নিজের থেকে সেটাকে অনুভব করছি, আত্মোপলব্ধি হচ্ছে, অভিজ্ঞতার রসে আমি জারিত করে তারপর সেটাকে শিল্পে প্রকাশ করছি। তিনি এক রাত্রির ঘটনাটা বা পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টারের চন্দরার কথাকে নিজের থেকে উপলব্ধি করতে পেরেছিলেন। শহর থেকে একটি ছেলে, যুবক ছেলে গ্রামে গেছে কাজ করতে, উলাপুর গ্রামে। তারপর সেখানে একটি ছোট্ট বালিকা মেয়ে তার পোস্টমাস্টারের দেখাশোনার কাজ করত। তারপর এক সময় দেখা গেল যে সে এখানে আর থাকতে পারছে না, কারণ শহরের নাগরিক আভিজাত্যে বড় হয়েছে, তার পক্ষে গ্রামীণ এই পরিবেশ পরিস্থিতি মোটেই মানানসই লাগছে না, তাই সে চলে যাবে। কিন্তু ততদিনে মানে আমাদের পোস্টমাস্টার গল্পে যে বালিকা মেয়েটি, সে কি করলো, মনে মনে দাদাবাবুকে ভালোবেসে ফেললো। এবং তারপর যেদিনটাতে দাদাবাবু অসুস্থ হলো, অসুস্থ হবার পর ধরো দাদাবাবুর সেবা শুশ্রূষা করছে, সেই সময় অজোরে বৃষ্টি ঝরে পড়ছে, এবং সেই বৃষ্টি এবং সেই সময়কার বাইরের প্রকৃতির সঙ্গে এই যে দুটো হৃদয়ের তাদের মনের যে তুলপাড়, সেটাকেও রবীন্দ্রনাথ সুন্দর করে তুলে আনছেন। তারপর যখন দেখা যাচ্ছে আমরা কি করছেন, তিনি পোস্টমাস্টার এক সময় চলে যাবার সময় অনেকটা চন্দরা মানে ওই বালিকা মেয়েটি সে কি করলো, সে ওখান থেকে তার দুঃখ যন্ত্রণাকে সহ্য করতে পারছে না, সে চলে গেল অন্যত্র। তারপর দেখা গেল অন্যত্র বলতে দাদাবাবুকে আড়ালে আবডালে দেখার চেষ্টা করছে, সামনে আসছে না, কারণ দাদাবাবু তো ওকে নিয়ে যাবে না। তো সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি যখন নৌকায় উঠে গেছে দাদাবাবু, অনেকটা দূর নৌকা চলে গেছে, তখন পালে হাওয়া লেগে গেছে, সেই সময়টাতে এই পোস্টমাস্টারের মনে ভাবান্তর আসছে, একটা দার্শনিক উপলব্ধি, ফিরিয়া লাভ কি জীবনে কে কাহার। হ্যাঁ, এভাবে আমরা দেখব। শাস্তি গল্পের কথা আমরা জানি, গোটা গল্পটা কিভাবে রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে, বা এক রাত্রি গল্পের এক রাত্রি নায়কের সঙ্গে প্রকৃতি এবং ওই একটি রাত্রির অভিজ্ঞতার কথা, সুরবালার জীবনকে, সুরবালা এবং নায়কের যে গল্পটা, বা শুভা গল্পে ওই বুবা মেয়েটি যে কথা বলতে পারে না, কিন্তু তার কাছে ওই যে দুটো গাবি রয়েছে, বা নদীর পাড়ের সেই গ্রামীণ পরিবেশ, সমস্ত কিছুকে একাত্ম করে দেখার চেষ্টা করেছেন। তার সমস্ত গান,
সমস্ত সঙ্গীত মানে সমস্ত রচনার মধ্যে আমরা এই প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা, প্রকৃতির প্রতি অগাধ প্রেম। প্রথম দিকে তিনি যখন কবিতা লিখছেন তখন তার প্রথম দিকের যে কবিতা, সেই কবিতাতে ওই প্রকৃতির কথাই আছে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে কতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওই পাখি এবং সূর্য এরা কি করছে, তার প্রাণকে, কবির হৃদয়কে জাগিয়ে তুলছে। তিনি তারপর শতোৎসারিত বেগে কবিতা রচনা করবেন। অর্থাৎ প্রকৃতি তার জীবনকে, আমরা এই চারপাশে যত ফুল ফল পশু পাখি রয়েছে, কত কিছু যে রবীন্দ্র সাহিত্যে রয়েছে, এগুলোর ইয়ত্তা নেই। আমাদের তো ষড়ঋতু রয়েছেই, হ্যাঁ, সমস্ত কিছুকেই রবীন্দ্রনাথ তার জীবনে ধারণ করেছেন, তাকে সাহিত্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং একটা বিশেষ জিনিস যদি আমরা লক্ষ্য করি ওনার প্রবন্ধগুলোর ভেতর, যে উনি যখন বিদেশ ভ্রমণে যাচ্ছেন, প্রতিবার উনি প্রত্যেকটা ভ্রমণের পর ওনার যে অভিজ্ঞতা সেগুলি উনি লিপিবদ্ধ করছেন প্রবন্ধের আকারে। এবং এখানে রবীন্দ্রনাথের সাথে আমি বিশ্বের অন্যান্য প্রাবন্ধিক যারা রয়েছেন তার একটা পার্থক্য খুব সুন্দর খুঁজে পাই। সেটা হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, জোসেফ এডিসন, যিনি ইংরেজি সাহিত্যের একজন মহান প্রাবন্ধিক। তো এডিসন যখন আমাদেরকে নিয়ে, প্রাচ্যকে নিয়ে লিখছেন, তো ওনাদের দৃষ্টিভঙ্গিটা একটু স্যাঁতস্যাঁতে, যে ভারতবর্ষ ওটা বোধহয় একটু পিছিয়ে পড়া জায়গা, অনুন্নত জায়গা, ওদের বেশভূষা, ওদের রাজারা কীরকম কাপড় চোপড় পরে, কিন্তু আমাদের রাজাদের দেখো। কিন্তু এখানেই রবীন্দ্রনাথের মহত্ব। উনি যখন বিদেশ ভ্রমণের গল্পগুলো লিখছেন প্রবন্ধ আকারে, উনি সেই নেগেটিভিটির আশেপাশেই নেই। উনি খুব সুন্দর করে ওখানকার যেগুলো ভালো সেগুলোকে আহরণ করছেন, এবং তার পাশাপাশি যেখানটায় কোথাও কোনো খুঁত রয়েছে সেটাকে উনি তুলে ধরছেন। একটা জায়গায় লিখছেন যে উনি ইউরোপে গেছেন, উনি সব কিছু পেলেন, যে কোনো কিছুর দোকান উনি হাতের নাগালে পেয়ে যাচ্ছেন, কিন্তু উনি একটা জায়গায় বলছেন যে কোনো লাইব্রেরি খুঁজে পেলুম না, একটি বইয়ের প্রয়োজন ছিল, সেই বইটি আমাকে অন্য আরেকজনের দ্বারা সংগ্রহ করিতে হইয়াছিল। এই যে ইউরোপ যে মেটেরিয়ালিজমে এগিয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও যে লাইব্রেরি, পড়াশুনো, পাঠ, বিদ্যা, বই, এগুলো তো এখনও কোথাও পিছিয়ে আছে, এই জিনিসটাও কিন্তু উনি ধরিয়ে দিলেন। তো আমি যেটা জানতে চাইছি যে উনি কিভাবে এত সুন্দর করে, যে এত ভ্রমণ, উনি তো ব্যস্ত, এত শিডিউলের মাঝে উনি কি করে লিখলেন এত কিছু? কারণ রবীন্দ্রনাথ সৃজনশীল প্রতিভার অধিকারী ছিলেন, তার একটা সহজাত কল্পনা শক্তি ছিল। তিনি গোটা পৃথিবীর নানা দেশ, সেই সময়কার যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তিনি কখনো স্থলপথে, কখনো বেশিরভাগ ক্ষেত্রে জলপথে ভ্রমণ করেছেন। সেই ভ্রমণের অভিজ্ঞতাকে নানাভাবে লেখার চেষ্টা করেছেন। তিনি জাপান গেছেন, সেই জাপানের অভিজ্ঞতাকে লিখছেন জাপান যাত্রীর ডায়েরিতে। রাশিয়ায় গেছেন, রাশিয়ার চিঠি নামক একটি গ্রন্থে, সেটাকে প্রবন্ধ গ্রন্থে সেটাকে লিপিবদ্ধ করছেন। পারস্য ভ্রমণের অভিজ্ঞতাকেও লিখেছেন। এছাড়া পৃথিবীর যেখানে যেখানে গেছেন, কোনো না কোনোভাবে তার রচনার মধ্যে এগুলো উঠে এসছে। রবীন্দ্রনাথের প্রথম শিক্ষা জীবন, তার যে শিক্ষা জীবন, সেই দেশে যখন শিক্ষা সমাপ্ত করলেন, তারপর তিনি মুম্বাইতে চলে গিয়েছিলেন আন্না তাড়কারের কাছে বিদেশি রীতিনীতি শেখার জন্য, কারণ দাদা তখন ওখানে মুম্বাইতে সরকারি বড় পদস্থ অফিসার ছিলেন। তো সেখান থেকে তিনি যখন ফিরে এলেন, ফিরে আসার পর তিনি বিলেত যাবেন। বিলেতে গেলেন, বিলেতে গিয়ে তার পক্ষে আর সেখানে টেকা সম্ভব হলো না, কারণ তিনি প্রচলিত গণ্ডির বিরোধী ছিলেন চিরকালই। তারপর যখন তিনি এদেশে এলেন, এসে নিজের মতো করেই তো সাহিত্য সৃষ্টি করেছেন। তিনি কিন্তু প্রকৃত অর্থে স্বশিক্ষিত, মানে আত্মশক্তির জাগরণ যাকে বলে, আত্মশক্তির জাগরণ। এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথ প্রচলিত শিক্ষায় শিক্ষিত না হলে কতটা পড়াশোনা করেছেন, কত বই পড়েছেন জীবনে, কত কিছু করেছেন, তার ইয়ত্তা নেই। হ্যাঁ, দেশ বিদেশ যেখানে যা কিছু পেয়েছেন আমরা আগেই বলেছিলাম। তো যখন আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এই বিদেশ ভ্রমণ, প্রথম জীবনে পড়াশোনার পর্বটাকে বাদ দিলে, তখন তো তিনি বিলেত থেকে ফিরে চলে এলেন, পড়াশোনা তার আর হয়ে উঠলো না। তারপর তিনি যখন যাচ্ছেন, ততদিনে কিন্তু তিনি প্রতিষ্ঠিত, তার নাম ডাক সব দিকে ছড়িয়ে পড়েছে। তিনি যখন যাচ্ছেন, জাবাই যান বা রাশিয়া যান, জাপান যান, পারস্য যান, অন্যত্রই যান, সেখানে কি হচ্ছে, তিনি তার সেই অভিজ্ঞতা এবং উপলব্ধি দিয়ে সেই দেশের মানুষকে দেখার চেষ্টা করছেন। সেই দেশ এবং সেই দেশের মানুষকে দেখার চেষ্টা করছেন, কারণ সেখানকার যা কিছু ভালো রয়েছে, যা কিছু মহৎ রয়েছে, যা কিছু সৌন্দর্যের অধিকারী, সেই সৌন্দর্যকে, মহত্বকে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন। আর তার পাশে আমাদের মনে রাখতে হবে সেই সময় পর্বে গোটা পৃথিবী জুড়ে পুঁজিবাদী আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী লিপ্সা, লুলুপতা, ইম্পেরিয়ালিজম নামে একটা
প্রবন্ধ আছে, তার চীনামেনের চিঠি নামে একটা প্রবন্ধ আছে। এরকমের বেশ কিছু প্রবন্ধ রয়েছে, এবং তার পাশাপাশি ভারতবর্ষের ইতিহাস বলে একটা প্রবন্ধ রয়েছে। যে কথাটা তুমি বলছিলে যে ভারতবর্ষের ক্ষেত্রে তিনি মানে অন্যান্যরা যেভাবে দেখেন ভারতবর্ষকে দেখেছেন, সেই দেখা রবীন্দ্রনাথের দেখা নয়। স্বাভাবিকভাবেই তিনি তার অন্তর থেকে, কবি দৃষ্টি থেকে, রসবাদী একটা দৃষ্টি ছিল রবীন্দ্রনাথের, সেই দৃষ্টি থেকে তিনি দেখেছেন। রাশিয়ায় গিয়ে ভ্রমণ করে রাশিয়ার সমাজ ব্যবস্থাকে দেখে তার মনে হয়েছে তিনি তীর্থ দর্শন করেছেন। এত বড় কথা, হ্যাঁ, যে আমি তীর্থ দর্শন করেছি, এর থেকে আর বড় কি হতে পারে। অর্থাৎ তিনি আবার যখন আমরা দেখব যে সেই সময়কার পুঁজিবাদী দেশগুলো একে অন্যের সঙ্গে লড়াইতে মত্ত হয়ে গেছে, জাপান এবং অন্যান্য শক্তিগুলো চীনের উপর আক্রমণ করছে, আবার বুয়েটে যখন সোনার খনি, আফ্রিকার বুয়েটে যখন সোনার খনি আবিষ্কৃত হচ্ছে, তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেখানে প্রায় বিনা অপরাধেই বুয়েটের প্রজাতন্ত্রকে ধ্বংস করে ফেলছে। এই যে গোটা পৃথিবী জুড়ে মানে আমার আরও লাগে, আরও চাই, আরও চাই, আরও চাই, এই যে সম্পদের মোহ, সেই সম্পদের মোহের কথা এই মানে প্রবন্ধগুলোর মধ্যে যেমন বলছেন, রক্তকরবী নাটকেও কিন্তু এই একই কথা বলবেন। হ্যাঁ, একই কথা বলবেন। তো এইভাবে আমরা দেখব যে তিনি কি করছেন, সেই সময়ে বা গোটা পৃথিবী জুড়ে পুঁজিবাদী ধনবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি চেয়েছেন মানুষের সমাজ গঠিত হোক, যেখানে মানবতা প্রতিষ্ঠিত হবে। এখান থেকে এই মানুষ শব্দটি থেকে রবি ঠাকুরের দেখা, আপনি একটু আগে বলছিলেন যে উনি ওনার দেখা আর 4-5টা লোকের মতো নন। এ কারণেই বোধহয় কিছু লোক আছে যারা পুঁজিবাদে বিশ্বাস তো করেই না, পুঁজিবাদকে ঘৃণা করে এবং সম্পদের লোভ নেই। এই শ্রেণীর মানুষদের প্রতি রবি ঠাকুর অসম্ভব রকমের সংবেদনশীল ছিলেন। আমি কথা বলছি বাউলদের প্রতি, বাউল সম্প্রদায়ের প্রতি, বাউল সঙ্গীতের প্রতি রবি ঠাকুরের একটা আলাদাই পরিপ্রেক্ষণিকা ছিল, একটা দৃষ্টিভঙ্গি ছিল। তো তনুময়দা, রবি ঠাকুরের বাউল আঙ্গিকের কোনো গান যদি আমাদের একটু শোনাও। নিশ্চয়ই নিশ্চয়ই। খেলা ঘর বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি কত রাত তাই তো জেগেছি, বলবো কি ধরে, খেলা ঘর বাতে লেগেছি প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি বাহিরে খেলায় ডাকে সে, যাব কি করে, খেলা ঘর বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি, যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন, যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে,
খেলা ঘর বাতে লেগেছে আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছে। সত্যি বাউলরা খেলাঘর বাঁধতে চেয়েছেন। গোটা জীবন জুড়ে তাদের সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে খেলাঘর বেঁধে যাওয়া। কারণ তারা বিশ্বাস করেন এই যে জাগতিক জীবনে যা কিছু রয়েছে, কোনো কিছুকেই মানুষ ইহলোক থেকে পারলৌকিকের দিকে যাত্রার সময় নিয়ে যাবে না। শিশুরা যেমন করে খেলাঘর বাঁধে, সেই খেলাঘর তাদের খেলার ছলেই আবার ভেঙে ফেলে। তাই আজকের সময়ে দাঁড়িয়ে আব্দুল করিম গাইবেন, পরের জমিন পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই। হ্যাঁ, একই কথাকেই নানাভাবে নানা রূপে যুগ যুগান্তর ধরে সাহিত্যের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এখানেই সৃষ্টিশীলতা, এখানেই স্রষ্টাদের মনোভূমির এবং তাদের প্রকাশের বৈচিত্র্য। রবীন্দ্রনাথ প্রকাশের উপর গুরুত্ব দিতেন। তিনি যখন পূর্ববঙ্গে গেছেন জমিদারির কাজ করতে বা শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম তৈরি করার সময় বীরভূমের রুক্ষ মাটিতে তিনি নানা জায়গায় পরিভ্রমণ করেছেন। সেখানকার বাউল, ফকির, দরবেশ এবং সেখানকার বৈষ্ণবদের জীবনচর্যাকে তিনি দেখেছেন। তার পাশাপাশি ভারতীয় বৈষ্ণব ভক্তিবাদী আন্দোলনের পরম্পরাকেও কিন্তু রবীন্দ্রনাথ মনে রেখেছেন। ভক্তিবাদী পরম্পরা একটি প্রতিবাদী ভক্তি আন্দোলন, এবং সেই ভক্তিবাদী আন্দোলনও কিন্তু এই একই কথাই বলছে যে চৈতন্যের কথা বলো, অন্যান্য যে সমস্ত ভক্তিবাদী দার্শনিক তাত্ত্বিকরা রয়েছেন, সমস্ত গোটা ভারত জুড়ে কবির, নানক, মীরাবাই, এদের প্রত্যেকের জীবন দর্শনকে কিন্তু রবীন্দ্রনাথ পড়েছেন। শুধু তাই নয়, তিনি ক্ষিতিমোহন শাস্ত্রীকে আজকের উত্তরপ্রদেশ থেকে শান্তিনিকেতনে নিয়ে এসে কবিরের উপর একটি বই লেখানোর ব্যবস্থা করছেন। ভারতীয় প্রাচীন মধ্যযুগীয় সাধনার ধারা সম্পর্কে ক্ষিতিমোহন শাস্ত্রীকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন। এটাও কম বড় কতটা আগ্রহ ছিল তার। তো এই যে বাউল, বৈষ্ণব, ফকির, এরা কি করছেন? এরা গোটা জীবনকে তাদের সমস্ত রকমের বস্তুগত সুখ ভোগ থেকে নির্লিপ্ত রেখে একমাত্র অবিষ্ট ঐশী সাধনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের মধ্যে দেখো, তিনি জমিদার ছিলেন, কিন্তু তার মধ্যে এই যে সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। তিনি তার যেটুকু ছিল সেটুকু দেশের জন্য, রাষ্ট্রের জন্য দিয়ে গেছেন। শান্তিনিকেতনের মতো একটি প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে গেছেন। তার পরিবার, আমরা জানি তার পরিবারের কার এবং ঠেগুর কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন তার প্রপিতামহ। তার পাশাপাশি তার প্রপিতামহ কিন্তু ইউনিয়ন ব্যাংকেরও প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তো এরকমের একটি অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি কিন্তু সবার সঙ্গে মিশার চেষ্টা করেছেন, তাদের জীবনকে বোঝার চেষ্টা করেছেন। তার বাউলাঙ্গিকের প্রত্যেকটা গান, ওই যদি কেউ না আসে তবে একলা চলরে থেকে শুরু করে অন্যান্য গানগুলোর মধ্যে আমরা এটা পাবো। শুধু তাই নয়, তিনি যখন গ্রাম্য সাহিত্য সংগ্রহ করছেন, উপাদান সংগ্রহ করেছেন এবং তাদেরকে গ্রাম্য সাহিত্য, ছেলেবুলানো ছড়া, গোটা পৃথিবীতে যখন এই লোকসাহিত্য নিয়ে, লোকছড়া নিয়ে, গ্রাম্য সাহিত্য নিয়ে, কবিগান নিয়ে চর্চা হয়নি, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতেই যখন রবীন্দ্রনাথের মতো করে এত ভাব গম্ভীর রসসিক্ত রচনাকর্ম লেখা হয়নি, তখন তিনি এই রচনাকর্মগুলোকে উপাদানগুলোকে সংগ্রহ করে সেগুলোকে প্রবন্ধের আকারে প্রকাশ করছেন। এবং তিনি যারা প্রচলিত অর্থে অক্ষর জ্ঞানহীন সেই সমস্ত মানুষের আবেগকে, সেই সমস্ত মানুষের সৃষ্টিকে সম্মান জানিয়েছেন বিশ্বের দরবারে। তিনি যখন বিদেশে গিয়ে বক্তৃতা দেবেন তখনও লালনের গানের ইংরেজি অনুবাদ করবেন। তিনি যখন তার সবচেয়ে বড় মহাকাব্যিক উপন্যাস, যাকে আমরা ভারত আত্মার প্রতীক বলতে পারি, গোরা উপন্যাস, সেই গোরা উপন্যাসে শুরুই করছেন লালনের একটি গান দিয়ে, খাঁচার ভিতর অচিন পাখি কামনে আসে যায়। তো এর থেকে বড় বৈষ্ণব ভক্তির উদাহরণ কি হতে পারে? বাউল ভক্তির উদাহরণ, অর্থাৎ জাগতিক মোহ থেকে, বস্তু জগতের সমস্ত কিছু থেকে বিযুক্ত থেকে নিজেকে সৃষ্টির কাজে ব্যাপিত রাখা, নিজেকে দেশ, রাষ্ট্র, জাতির কাজে উৎসর্গিত করা। কারণ এই যে লোকসাহিত্য, লোকসম্পদ যেগুলো, এগুলো আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ঐতিহ্য, জাতির প্রাণ স্পন্দন, এগুলোর মধ্য দিয়ে আমরা খুঁজে পাই। তো আজকের সময় যে গ্রাম উন্নয়ন বিভাগগুলো রয়েছে, রুরাল স্টাডিজ ডিপার্টমেন্ট, দেখো রুরাল স্টাডিজ ডিপার্টমেন্ট রুরাল লাইভলিহুড নিয়ে কাজ করছে, ট্রাইবাল লাইভলিহুড নিয়ে কাজ করছে, কিন্তু এরাও এই কালচারাল স্টাডি থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি কালচারাল স্টাডি, অর্থাৎ
আমাদের গ্রামীণ সংস্কৃতির কথা ভুলে যায় রুরাল স্টাডিজ ডিপার্টমেন্ট, জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতির কথা ভুলে যায়, তাহলে রুরাল স্টাডিজই থাকবে না। রবীন্দ্রনাথ বহু আগেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে নিয়েছিলেন। যেমন করে পল্লীর উন্নয়নের জন্য, সাধারণ কৃষকদের উন্নয়নের জন্য তিনি কি করছেন, তিনি কৃষি ব্যাংক তৈরির চেষ্টা করছেন। আজকের সময়ে ভাবা যায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা ভাবছেন, সাধারণ চাষাভুষো মানুষগুলো যাতে সার্বিকভাবে ক্ষমতায়নের দিকে এগিয়ে আসতে পারে। এগুলোও তো ওই বাউল ফকিরি ভাবনা থেকেই এসছে, না হলে আসতো না কিন্তু। কারণ তিনি অভিজাত কলকাতা শহরের মানুষ, যেখানে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বড় হয়েছেন, তিনি কি করবেন এই চাষাভুষোদের কথা ভেবে? কিন্তু তাদের জল যাতে পানীয় জলের সুব্যবস্থা হয়, ম্যালেরিয়া থেকে তারা কিভাবে বাঁচতে পারে, তাদের ফসল কিভাবে উৎপাদনের সম্ভব, ভালো ফসলের বীজ কিভাবে দেওয়া যায়, সেই কথাগুলো তিনি ভেবেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা আমরা কতটুকুই জানি। এবং প্রতিভার কথায় যেহেতু এসছেন, আমি রবি ঠাকুরের প্রবন্ধ সম্পর্কে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই এবং বিশদে আপনার থেকে জানতেও চাই যে রবি ঠাকুর তো সামাজিক বা পৃথিবীতে কি হচ্ছে এই বিষয় নিয়ে উনি ভাবছেন, কিন্তু তার পাশাপাশি যদি দেখি যে সাহিত্য নিয়ে ওনার যে অনুধাবন, ওনার যে আলোচনা, মূলত প্রাচীন সাহিত্য যখন আমরা পড়ি তখন সেখানে দেখি যে রামায়ণ, মহাভারত কিংবা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এই বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করছেন, চরিত্রগুলোকে উনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন। যেমন একটি জায়গায় প্রাচীন সাহিত্যের উনি কাদম্বরীকে উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্টের নায়িকার সঙ্গে তুলনা করছেন। তো এই যে সাহিত্য সমালোচনা এবং বিশদে সাহিত্যকে দেখা, এই রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ এবং সাহিত্য সমালোচনা, এই বিষয়টাকে আপনি কি করে দেখেন? হ্যাঁ, আমরা দেখি যে সাহিত্য সমালোচনার ক্ষেত্রে আমাদের আধুনিক যে বাংলা সাহিত্য, সেখানে প্রথম শক্তিমান কোন পুরুষটাকে পাচ্ছি আমরা, সেখানে আমরা পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তকে। কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করতে করতেই তার সমস্ত ব্যক্তি প্রতিভাকে কিন্তু আমাদের জন্যই দিয়ে গেছেন, কিন্তু সাহিত্য সমালোচনায় ব্রতী হতে পারলেন না। তারপর আমরা দেখব আরেকজন শক্তিশালী সাহিত্যিক, যার নাম উল্লেখ করতেই হয়, আমাদের শ্রদ্ধার সঙ্গে আমরা উল্লেখ করছি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি দীনবন্ধু মিত্রের উপর একটি প্রবন্ধ লিখেছেন, ঈশ্বর গুপ্তের উপর একটি প্রবন্ধ লিখেছেন এবং কিছু সাহিত্য গীতিকাব্য ইত্যাদি ইত্যাদি, জয়দেব বিদ্যাপতি, এরকম কিছু প্রবন্ধ সাহিত্য এবং সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ লিখেছেন। এর বাইরে কিন্তু তিনিও আর এগোলেন না সমালোচনা নিয়ে। কিন্তু রবীন্দ্রনাথকে আমরা দেখব তিনি যখন তার যুবক বয়স থেকেই সাহিত্য সমালোচনায় ব্রতী হচ্ছেন, সেই সময় যুবক বয়সের আবেগ, প্রাবল্য, বক্তব্যের আতিশয্য এগুলো থাকবেই। হ্যাঁ, অপরিপক্কতা বলে তো একটা ব্যাপার থাকে। একদিনই তো রবীন্দ্রনাথ হয়ে উঠেননি, প্রত্যেকেরই হয়ে ওঠার একটা পথ থাকে, একটা নির্মাণের প্রক্রিয়া থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথম দেখব যে রবীন্দ্রনাথ ভারতী পত্রিকাতে লেখালেখি শুরু করছেন, প্রবন্ধ লেখালেখি শুরু করছেন। তারপর জ্ঞানাঙ্কুর, সবুজপত্র ইত্যাদি, বঙ্গদর্শন, নবপর্যায়, এগুলো সম্পাদনাও করছেন এবং সঙ্গে সঙ্গে লেখালেখি করছেন। একটা প্রবন্ধের কথা শুরুতেই মনে পড়ছে আমার, আমি জীবনস্মৃতি পড়ার সময়ই আমরা এই প্রবন্ধটার নাম পেয়েছিলাম যে ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী এবং দুঃখ সঙ্গিনী। তো এই নামেই একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন এবং এই প্রবন্ধে তিনি কি করছেন, এগুলো তার প্রথম বয়সের লেখা, কিন্তু এই প্রবন্ধে তিনি গীতিকাব্য কি, গীতিকাব্যের স্বরূপ লক্ষণ কি হওয়া উচিত, গীতিকাব্যের সঙ্গে মহাকাব্যের পার্থক্য কোন জায়গাতে, এই বৈশিষ্ট্যগুলোকে প্রথমে চিহ্নিত করছেন। তারপর তিনি কি করছেন, তারপর বলছেন যে এই তিনটে যে সেই সময়কার উল্লেখযোগ্য তিনজন লেখকের তিনটি কাব্য, এর তিনটার কোনোটাই খণ্ডকাব্য বা গীতিকাব্য হয়ে উঠতে পারলো না। এই যে স্পষ্টভাবে কিছু বলা, সেই স্পষ্টবাদিতা এবং যুক্তি বিশ্লেষণ এবং তুলনামূলক বিশ্লেষণ পদ্ধতি, সেগুলোকে রবীন্দ্রনাথ শুরু থেকেই কিন্তু আত্মস্থ করে নিয়েছিলেন এবং তার গোটা জীবনে তিনি দেখবেন এই জায়গা থেকে সরবেন না। আমরা দেখব যে এই প্রথম পর্বের রচনাতে বঙ্কিমচন্দ্রের দ্বারা তিনি কিছুটা বঙ্কিমচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বা তাকে অনুসরণ করেছিলেন। যেমন ধরো জয়দেব বিদ্যাপতি বঙ্কিমচন্দ্রের একটা বিখ্যাত প্রবন্ধ, রবীন্দ্রনাথ পরবর্তী সময় লিখলেন চণ্ডীদাস বিদ্যাপতি। এই দুটো প্রবন্ধকে যদি পাশাপাশি রাখো তাহলে দেখবে যে প্রথম পর্বে রবীন্দ্রনাথের এরকমের একটা অনুকরণ প্রীতি রয়েছে। আর বালক বয়স, এটা স্বাভাবিক, হ্যাঁ, যুবক বয়স, বালক বয়সের সময় স্বাভাবিক। পরবর্তী সময়ে প্রথম পর্বে তার ভাষার মধ্যে একটা শৈথিল্য ছিল এবং অনুকরণ, পরবর্তী সময়ে তিনি স্বমহিমায় ফিরে এলেন। পরবর্তী সময়ে তিনি যেমন করে প্রচুর আধুনিক সাহিত্যের সমালোচনা, বিহারীলাল, দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে শরৎ কুমারী দেবী এবং সেই সময়কার প্রসিদ্ধ বিহারীলাল চক্রবর্তীর কথা বললাম, সেই সময়কার প্রসিদ্ধ সাহিত্যিকদের সাহিত্য কর্মের সমালোচনা করেছেন। আবার প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতি নিয়ে তার একটা প্রগাঢ় অনুভূতি ছিল এবং সেই অনুভূতি সঞ্জাত উপলব্ধির কথাকে তিনি রূপায়িত করবেন প্রাচীন সাহিত্য গ্রন্থে। লোকসাহিত্যের কথা একটু আগে বলেছি বলে অতিরিক্ত যাব না।
প্রাচীন সাহিত্যের মধ্যে আমরা মূলত যদি দেখো রামায়ণ প্রবন্ধের দিকে যাই, রামায়ণ মহর্ষি বাল্মীকির সৃষ্টি। রামায়ণ প্রবন্ধে আমরা দেখি যে এই মহাকাব্যে কি করা হচ্ছে, এই মহাকাব্যকে তিনি বলছেন গার্হস্থ্য ধর্মের কাব্য। এই কাব্যে রাবণের যুদ্ধ বীরত্ব ইত্যাদি বড় হয়ে ওঠেনি রবীন্দ্রনাথের দৃষ্টিতে, এখানে বড় হয়ে উঠেছে আমাদের ভারতীয় আদর্শ, ভারতীয় জীবন প্রবাহ, ভারতীয় ইতিহাস। তিনি বলছেন এই ইতিহাস কেমন ইতিহাস? এই ইতিহাস সন তারিখের ইতিহাস নয়, এই ইতিহাস হচ্ছে আমাদের পরম্পরাগত ইতিহাস। এই ইতিহাস আমাদের শেখায় ভাইয়ের প্রতি ভাইয়ের সম্পর্ক কেমন হবে, পিতার প্রতি পুত্রের সম্পর্ক কেমন হবে, স্ত্রীর প্রতি স্বামীর সম্পর্ক সম্পর্কের জায়গাটা কেমন হবে, এই পরম্পরার কথাকে শেখায়। তো এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন। আবার যখন শকুন্তলা কালিদাসের কাব্য সাহিত্য নিয়ে আলোচনা করছেন, সেখানে কিন্তু দেখো শকুন্তলা ফিরে যাচ্ছেন, দুষ্যন্ত অপমান করেছেন, হ্যাঁ, তিনি ফিরে গিয়ে সেখানে কিন্তু কাব্যটাকে শেষ করেননি কালিদাস। এবং রবীন্দ্রনাথ বলছেন যে ওই জায়গাতেই আমাদের ভারতীয় প্রেম চেতনার বৈশিষ্ট্য। এখানে আমাদের ভারতীয় প্রেম কি করে? ভারতীয় প্রেম সম্ভোগের মধ্যেই শেষ হয়ে যায় না, ভারতীয় প্রেম ত্যাগ তিতিক্ষার মধ্যে বেঁচে থাকে। এই ভারতীয় জীবন চেতনাকে, ভারতের সমস্ত ভারতীয়ত্বকে, ভারতীয় জীবন চেতনাকে তিনি এই শকুন্তলা কাব্যে শকুন্তলা নাটকের এই আলোচনায় তুলে আনার চেষ্টা করেছেন। কাদম্বরী চিত্রের মধ্যেও ঠিক তাই করার চেষ্টা করেছেন। আবার আমরা দেখব ধম্মপদ বলে আরেকটি প্রবন্ধ রয়েছে, সেখানে গৌতম বুদ্ধের বাণী এবং রচনা, বাণীগুলো রয়েছে লিপিবদ্ধ করা হয়েছে, উপদেশ এবং বাণীগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে কি করছেন? গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে সেই সময়কার ভারতীয় সমাজ, ভারতীয় সংস্কৃতির কথাকে বলার চেষ্টা করেছেন এবং এগুলোর মধ্য দিয়ে ভারতীয়ত্ব, ভারতীয় সমাজ ব্যবস্থা কীভাবে উঠে আসছে সেটাও বলছেন। এরপর কাব্যের উপেক্ষিতা বলে আরেকটি বিখ্যাত প্রবন্ধ রয়েছে। রামায়ণে আমরা দেখি উর্মিলাকে তেমন স্থান দেওয়া হয়নি, হ্যাঁ, শকুন্তলাতে আমরা দেখি প্রিয়ম্বদা, অনুসূয়া প্রিয়ম্বদা তেমন স্থান পায়নি, কাদম্বরী আখ্যানেও আমরা পত্রলেখাকে তেমন স্থান পেতে দেখি না। কিন্তু বলছেন এরা কিভাবে এই কাব্যের কাহিনীকে এগিয়ে নিয়ে গেছে, এদের মহিমার কথায়, এবং এরা যদি না থাকতো তাহলে কাব্যই রামায়ণ হয়তো রামায়ণ হয়ে উঠতো না, হ্যাঁ, শকুন্তলা হয়তো শকুন্তলা হয়ে উঠতো না, কাদম্বরী আখ্যান হয়ে উঠতো না। এই ব্যাপারটাকে কতটা অন্তর দিয়ে, রসদৃষ্টি দিয়ে রবীন্দ্রনাথ দেখেছেন, সেটা ভাবতেই অবাক লাগে। আবার এবং এই কাব্যের উপেক্ষিতা অংশটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, এই কারণেই যে বর্তমান সময়ে আমরা ফেমিনিস্ট আসপেক্টে কথা বলি বর্তমান সময়ে, কিন্তু রবি ঠাকুর তখনই কতটা সচেতন ছিলেন যে নারী চেতনার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তুমি আরেকটা কথা বলেছিলে যে রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কিত ভাবনা, এটা তো বললাম সমালোচক রবীন্দ্রনাথের কথা সংক্ষেপে। দেখো রবীন্দ্রনাথ কি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন সাহিত্য সম্পর্কে চেতনায় রবীন্দ্রনাথকে আমরা কিভাবে পাই, সাহিত্যের মধ্য দিয়ে আমরা বিশ্ব চেতনার দিকে চলে যাই। রবীন্দ্রনাথ কি বলছেন যে বাইরের জিনিসকে যখন বাইরের জিনিস প্রতিনিয়ত আমাদের অন্তরে আসছে এবং অন্তরে আসার পর সেটা কি হচ্ছে, নতুনভাবে আবার প্রকাশিত হচ্ছে। তাহলে বাইরের রং রূপ থাকলেও তার মধ্যে অনেক রকমের পরিবর্তন ঘটছে। আর তার পাশাপাশি কি হচ্ছে, এই যে রং রূপের মধ্য দিয়ে আবার নতুন করে প্রকাশিত হওয়া, সেই প্রকাশিত হওয়াটাই সাহিত্য। অর্থাৎ বাইরের বস্তু জগৎকে দেখেছি আমরা, সেই বস্তু জগৎকে দেখার পর আমার মনের মধ্যে তার প্রতিক্রিয়া হলো, তার কিছুটা নিলাম না, তারপর সেটাকে আমি আবার নতুন করে প্রকাশ করছি। এটাই সাহিত্য, এটাই শিল্পকলা, রবীন্দ্রনাথের বক্তব্য। এবং তিনি বলছেন যে এই যে এই প্রকাশটা কিসের প্রকাশ? এই গোটা বিশ্ব সংসারের প্রকাশ। হ্যাঁ, আবার তিনি বলছেন যে অন্তরের জিনিসকে, বাইরের জিনিসকে অন্তরের জিনিস করা, ভাবের জিনিসকে ভাষার জিনিসে পরিণত করা, এবং তোমার নিজের জিনিসকে বিশ্ব মানবের, আর ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই হচ্ছে সাহিত্যের মূল কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা, আসলে ওনার প্রবন্ধ নিয়ে আলোচনা করতে গেলে যে এত অধিক সময় ব্যয় হয়ে যায়, যে সেটা একটা অল্প সময়ের মধ্যে ওনার প্রবন্ধগুলোকে নিয়ে আলোচনা করা খুবই সম্ভব নয়, কষ্টসাধ্য একটি ব্যাপার আর কি। এই জন্যই গোটা এই যে ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলার ব্যাপারটা, এটা আসলে কোনো ভৌগোলিক সীমানায় বা কোনো দেশীয় আচার সংস্কার বিশ্বাসের মধ্যে আবদ্ধ নয়। গোটা পৃথিবীর যে কোনো বিষয়কে, যে কোনো মানব চরিত্রকে, মানব হৃদয়কে তুমি সাহিত্যের উপকরণ করতে পারো। এবং এখানটাতেই রবীন্দ্রনাথের বিশ্ব চেতনা, এবং তিনি তার মানুষের ধর্ম প্রবন্ধের মধ্যে এই বিশ্ব চেতনার কথা বলেছেন। যেখানে যে জায়গাতেই উৎপীড়ন হয়েছে, যেখানে যে জায়গাতেই মানুষ লাঞ্ছিত হয়েছে, মানবতা অপমানিত হয়েছে, সেখানেই রবীন্দ্রনাথ গর্জে উঠেছেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে প্রান্তিক কাব্যগ্রন্থের দুটো পংক্তি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। এখানে ওই বিশ্ব মানবতার কথা, মানবতা যাতে আবার জয়ী হয়, হ্যাঁ, এই জয়ের কথাই কিন্তু বলার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। একদমই। আসলে রবি ঠাকুরকে নিয়ে
চিন্তা করতে গেলে, ভাবতে গেলে এক জীবনে সেটা বোধহয় সম্ভব নয়, এটা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবেন। কিন্তু আজকের আলোচনা থেকে আমরা যেটুকু আভাস পেয়েছি, যতটুকু বুঝতে পেরেছি, যে রবি ঠাকুর শুধুমাত্র একটি অঞ্চলের নন, রবি ঠাকুর শুধুমাত্র একটি দেশের নন, উনি পৃথিবীর। ওনার ভাবনা চিন্তা এই পৃথিবীকে নিয়েছিল। এই পৃথিবীর আলো, বাতাস, গাছপালা সব কিছু নিয়েই রবি ঠাকুরের কিছু না কিছু দৃষ্টিভঙ্গি ছিল, এবং সেই দৃষ্টিভঙ্গি আমরা যদি মেনে চলতে পারি, সেটাকে যদি আমরা আহরণ করতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের প্রতিদিনের যে জীবন সেটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারি, আরও শান্তির করে তুলতে পারি। রবি ঠাকুরের গান দিয়ে যেই আলোচনার যে আড্ডার শুরু হয়েছিল, সেই আড্ডাও আমরা শেষ করব রবি ঠাকুরকে দিয়ে, রবি ঠাকুরের চেতনায়। এবং তনুময়দা, রবি ঠাকুরের কোন গানটা এবার তুমি আমাদের শোনাবে? আমি গাইছি রবি ঠাকুরের প্রত্যেকটি গানের দুটি পর্যায় এবং উপপর্যায় থাকে। তো আমি যেই গানটি দিয়ে শেষ করছি, রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান, কিন্তু তার উপপর্যায়টি বিশ্ব। একদমই। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার পানে যেথায় বাহু পসার, সেইখানে প্রেম প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগ